টানা বৃষ্টি চলছে, দক্ষিণবঙ্গে দুর্যোগ দুর্ভোগ এবং কিছুটা স্বস্তির খবরও কিন্তু সামনে আসছে। উপকূল সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি হবে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, আমরা জানি যে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল, তাহলে কিছুটা স্বস্তি মানে কি বৃষ্টি হালকা হতে পারে? বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির যে সতর্কতা ছিল, যে পূর্বাভাস ছিল, বা শুক্রবার থেকে এই পরিস্থিতি যে বদলাবে সেরকমই আবার ছিল। দক্ষিণবঙ্গে শুক্রবারে আবহাওয়ার উন্নতি হবে এবং সেই মতোই আবহাওয়ার উন্নতি হয়েছে। ভারী বৃষ্টি আপাতত নেই, তবে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি দু এক জায়গায় সামান্য হতে পারে এবং দু এক পশলা হতে পারে। এক নাগাড়ে বৃষ্টি বা ভারী বৃষ্টি আর হওয়ার সম্ভাবনা নেই। আপাতত সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে, তবে ক্রমশ বৃষ্টি কমতে থাকবে সোমবার পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা আশঙ্কার কথা আছে, কারণ বিহার এবং ঝাড়খণ্ড সেখানে ভারী বৃষ্টি চলবে। বিহারে ভারী বৃষ্টি আরো 48 ঘন্টা চলবে, আর তার ফলে জলাধারে জলের পরিমাণ বাড়তে পারে এবং জল ছাড়ার আবারও নতুন করে জল ছাড়তে হতে পারে বিভিন্ন ব্যারেজগুলিকে। বেশ, অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার থেকে ফের একটা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সোমবার পর্যন্ত ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ। আর দক্ষিণে দুর্যোগ কাটলেও উত্তরবঙ্গে বৃষ্টি বিপত্তি। 4 জেলায় আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, তাহলে কি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতেই কিন্তু সকাল থেকেই কিন্তু বিরামহীন বৃষ্টি চলেছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। পাহাড় সমতল সর্বত্র, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের অতি পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস যে রয়েছে। সকাল থেকেই কিন্তু বৃষ্টিতে ভিজতে চলে শহর দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক সর্বত্র কিন্তু বৃষ্টি হচ্ছে। এমনকি সমতলে যে জেলাগুলো রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু গতকাল রাত্রেই কিন্তু বৃষ্টি চলছে ডুয়ার্স থেকে শুরু করে অন্যদিকে আলিপুরদুয়ার, এমনকি কোচবিহার, দিনাজপুর, এসব জায়গাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে কিন্তু বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে গোটা উত্তর দিয়ে। একেবারেই। অন্যদিকে পুজোর আগেই পাতে পদ্মার ইলিশ। পেট্রাপোল দিয়ে ভারতে ঢুকলো ইলিশের ট্রাক। বাংলাদেশ থেকে 2420 মেট্রিক টন ইলিশ। 12ই অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ভারতে পৌঁছচ্ছে বাংলাদেশের ইলিশ। দুটো গাড়ি ঢুকেছে আপাতত, আরো তাতে আছে আপনার 8 টন 9 টন হবে, আরো গাড়ি ঢুকবে পরে। গাড়ি ঢুকতে পারে 7-8টা 10টা ঢুকবে। আমাদের এই কেবিসি ইন্টারন্যাশনালের প্রথম গাড়ি ঢুকলো। এখন কলকাতায় যাবেন, কলকাতা মার্কেটে যাবেন। আগামীকাল থেকে পাওয়া যাবে, আগামীকালকের থেকে পাবেন আপনি। কত রেট কত আছে? এগুলো রেট আপনারা মোটামুটি 2000 টাকা ধরে রাখুন, 2000, 1800, 1900 এরকম। ইলিশ মাছ কত টন আছে আপনার গাড়িতে? এটা আমি সঠিক বলতে পারবো না। কোথা থেকে নিয়ে আসছে? যশোর থেকে। কোথায় যাবে? ইন্ডিয়ায় ঢুকছি। ঢুকলো এই প্রথম। হ্যাঁ, এই বছরে এই প্রথম। কটা গাড়ি আছে এখনো? পিছনে কয়টা আছে সঠিক বলতে পারবো না, আমি আগে সিরিয়ালে এটাই জানি। আপনার গাড়িতে কতটা আছে? 172 বক্স। উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করলো ইলিশ এবং এই প্রথম ট্রাক এসে পৌঁছালো ভারতবর্ষে। এই ট্রাকে ইতিমধ্যেই ড্রাইভার জানিয়েছেন যে 172 পেটি ইলিশ রয়েছে এবং 800 গ্রাম থেকে 1 কিলো 100 গ্রাম পর্যন্ত ইলিশ রয়েছে এই ট্রাকে, তেমনই তিনি জানিয়েছেন। এবং এই রপ্তানিকারক সংস্থা সূত্রে খবর যে এই ইলিশের ভারতীয় মূল্য 1400 টাকা হতে পারে 1 কিলো। এবং এই পুজোর আগে ইলিশ পেয়ে ভোজন রসিক বাঙালি অনেকটাই খুশি, তেমনই মনে করা হচ্ছে। উত্তর 24 পরগনার পেট্রাপোল থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। পুজোর আগেই বাঙালির পাতে পদ্মার ইলিশ, যেমনটা দেখালাম। পেট্রাপোল হয়ে এপারের বাজারে ওপারের রূপলি শস্য। হাওড়া বাজারে সেখানে এলো 40 মেট্রিক টন পদ্মার ইলিশ। পাইকারি বাজারে দাম কেজি প্রতি 1600 টাকা, খুচরো বাজারে কেজি প্রতি 2000-এ বিকোচ্ছে ওপারের এই রূপলি শস্য। এবার নজর রাখবো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। ফের একবার ভাঙন আতঙ্ক। গভীর রাতে শেখদারপুরে গঙ্গার গ্রাসে পরপর বাড়ি।
দেখুন সেই ছবিটা, টানা বৃষ্টি চলছে, টানা বৃষ্টিতে জল বেড়েছে গঙ্গায়, আর তারপরেই কিন্তু ফের একবার নদীর গ্রাসে পরপর বাড়ি, ফলে যে কোনো মুহূর্তে আরো বড় অঘটনের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, যে ছবি আমরা দেখছি, রাতে এই ছবি দেখার পর তো খুব স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় রয়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা, তাদের কোনো নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে? না দেখো, এই অবস্থা যে অবস্থা দেখছি সেই অবস্থাটা কিন্তু গত 4 বছর ধরে চলছে। এই শামসারগঞ্জ এলাকা, শামসারগঞ্জ সুতি এবং ফরাক্কার বেশ কিছু এলাকাতে, গঙ্গা তীরবর্তী এলাকায় পরপর বাড়ি, কারোর দোতলা বাড়ি, কারোর একতলা বাড়ি যে তিল করে গঙ্গা তীরবর্তী এলাকায় তৈরি করা হয়েছিল কিন্তু ভেঙে যাচ্ছে। এবং গতকাল রাত্রিবেলাতেও পরপর বেশ কয়েকটা বাড়ি এবং চাষের জমি সবই কিন্তু তলিয়ে গেছে। এবং আরো কিছু পরিবার আছে সিদ্ধারপুরে, তখন গত বছরও একই রকম ভাবে বেশ কিছু বাড়ি তলিয়ে যায়। এবং প্রতাপগঞ্জ থেকে শুরু করে শামসারগঞ্জে একাধিক বাড়ি এইভাবে কিন্তু ভেঙে তলিয়ে যাচ্ছে গঙ্গা গর্ভে। এবং জলস্তর বৃদ্ধি পাওয়ার জন্য তোমার বেশ কয়েকদিন ধরেই তোমার এইভাবে ভাঙন শুরু হয়েছে। এবং এলাকার মানুষজন কিন্তু ঘর বাড়ি ছেড়ে তারা কোন রকম ভাবে যেটুকু পাচ্ছে, যে কটা বাড়ি আরো গঙ্গা তীরবর্তী এলাকায় আছে তারা কিন্তু ভেঙে সকালবেলা থেকে অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করছে। ভয়ঙ্কর অবস্থা, যে কোনো মুহূর্তে হয়তো বাঁধ কেটে যেতে পারে। জল ঢোকার সম্ভাবনাটা নেই, যেহেতু জলস্তরটা মানে সরজমিন থেকে একটু নিচে আসে, বাড়িঘর তলিয়ে যাচ্ছে, এটা একটা মানে সমস্যা। পার্শ্ববর্তী একটা জায়গা আছে মানে পুকুরের সাইডে, ওটা যদি মানে কেটে যায় তাহলে কিন্তু জল ঢুকে যাবে, আর এটা যে কোনো মুহূর্তে হয়তো হতে পারে। একে ডিভিসির জলে বানভাসী দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা, অন্যদিকে বাঁকুড়ায় দুকুল ছাপিয়ে বইছে শালী নদী। নদীর জলে থই থই সোনামুখের বিস্তীর্ণ এলাকা, যে ছবি আপনারা দেখছেন, রাস্তাঘাট ডুবেছে, বাড়িঘর ডুবেছে, একেবারে নদীর জলে থই থই পরিস্থিতি। সোনামুখের বিস্তীর্ণ এলাকা জুড়ে কোমর জল ঠেলেই ঝুঁকে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, এলাকাবাসীরা কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করছেন? প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা বা পদক্ষেপ? একেবারে প্রিয়াঙ্কা, দেখো, প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তবে প্রশাসন আশ্বাস দিচ্ছে তাদের পাশে সর্বদাই রয়েছে। কারণ সোনামুখী ব্লকের ধানসুরা গ্রাম পঞ্চায়েতের যে কাশীপুর রয়েছে, কাশীপুরের পাশ দিয়েই বয়ে গেছে শালী নদী। কয়েকদিন টানা বৃষ্টি এবং এর আগেই যে বৃষ্টি ছিল সেই বৃষ্টিতেই শালী নদীর ওপরে জল ছিল, তার উপর আবার কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, যার জেরে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে শালী নদী। আর যার পরেই বিপদসীমার ওপর দিয়ে বইছে শালী নদীর জল, এবং জল উঠছে রাস্তার ওপরে রীতিমতো কোমর জল। সেখান দিয়েই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এলাকার মানুষ পারাপার করছে। এলাকার মানুষ দাবি করছে এই নিচু এলাকা উঁচু করা হোক, কিংবা এখানে একটি কংক্রিটের ব্রিজ তৈরি করে দেওয়া হোক, না হলে এলাকার মানুষের ব্যাপক সমস্যা হচ্ছে। কারণ কাশীপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজন একেবারে দুর্ভোগে রয়েছে। তাদের দাবি প্রশাসন তাদের সাহায্য করুক। প্রিয়াঙ্কা, বেশ, বেরোতে পাওয়া যাচ্ছে নি, পারাপার হচ্ছে আপনার এক কমর জল। মোটর সাইকেল আপনার মানে ইঞ্জিন ডুবে যাচ্ছে, সাইকেল কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে বা যেতে পারছে না। ঘুরে যেতে হলো আপনার মোটামুটি কম করে 40-50 কিলোমিটার ঘুরে যেতে হবে। ব্রিজ হয়ে গেলে ভালো হয়। সমস্যাটা অনেক দীর্ঘদিনের, এটা আমাদের জেলা পরিষদ থেকে করার জন্য বলে দেওয়া হয়েছে। এটা এখন এস্টিমেশন আছে, এবার ধরুন এস্টিমেট হবে, টেন্ডার হবে, তারপর আপনার হবে, এটা জেডবি করতেই করবে। প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়িতে চুরির কিনারা। তেলেঙ্গানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়িতে চুরি, 2.5 লক্ষ টাকার জিনিস সহ সোনার বিস্কুট চুরি হয়। খড়গপুরে জনশতাব্দী এক্সপ্রেসে তল্লাশিতে উদ্ধার করা হয় চুরি যাওয়া জিনিস সহ দুজনকে গ্রেফতার করেছে জিআরপি। ধৃতরা বাড়ির কর্মচারী বলে দাবি করছেন পুলিশ। ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে যখন ওটা খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে, তো সেখানে দুজন সাসপেক্টেড পার্সন যারা খুব একটা অস্বস্তি বোধ করছিল, আমরা দেখে বুঝতে পারছিলাম, তাদেরকে আমরা ডিটেইন করি। ওনাদের ব্যাগ থেকে যেটা পাওয়া যায় প্রায় 2.5 লাখ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, এছাড়াও ফরেন কারেন্সি যার মধ্যে আমরা পেয়েছি পাউন্ড স্টার্লিং, দিরহাম মানে ইউনাইটেড আরব এমিরেটসের যে কারেন্সি সেটা, সুইস ফ্রাঙ্ক, ডলার। এছাড়াও আমরা 100 গ্রাম ওজনের একটা গোল্ড বিস্কুট পেয়েছি, একাধিক সিলভার ইউটেন্সিলস আমরা পেয়েছি, এবং এছাড়াও আমরা কিছু পার্লস জুয়েলারি এবং একটা বিদেশি ঘড়িও পেয়েছি।
সকালে হুমকি, বিকেলে হামলা। আরাবুলের চা চক্রে হামলা শওকত ঘনিষ্ঠর। হামলা শওকত ঘনিষ্ঠ খৈরুল ইসলামের। হামলায় উত্তেজনা ভাঙড়ের পোলেরহাটে সকালে শওকতের সামনেই আরাবুলকে হুমকি দেওয়া হয়। পাল্টা শওকত মোল্লাকে আক্রমণ করে আরাবুল গোষ্ঠী। আমরা যদি ওপারে দেখি শত শত তৃণমূল কংগ্রেস কর্মীরা ওরে ঘিরে ধরে ওরে যদি হাত পা কুচে দেওয়া হবে সেই দিন। আপনারাও এপারে আপনারা লক্ষ্য রাখবেন এপারে এসে গুলোগুলি করছে কিনা, যে কে কি বিভ্রান্ত করলো আর কে কি বললো, কারণ ওটা রিজেক্টেড। এপারের একটা বুড়ো ভাম আর ওপারের আধা বুড়ো ভাম, এরা কিন্তু দলের কাছে রিজেক্টেড, কারণ এরা বেঈমান, এরা গাদ্দার। আজকের আমরা দলটা করতে এসে যদি আমরা মেরে হাত পা ভেঙে দেবে বলছে, কারা বলছে সেটা কোনো আগে প্রশ্ন করুন তাদেরকে। তারা কোথায় ছিল, কার সঙ্গে ছিল? ওই আরাবুলের হাত ধরে কিন্তু ঘুরেছে, নেতা হয়েছে। আরাবুল না থাকলে এদের কোনো ঐতিহ্য থাকতো না। ওখানে আরাবুল ইসলাম এসে কোথায় তোলাবাজি করবে তার ছক কষতেছিলেন তোলাবাজদের নিয়ে। ওখানে সাধারণ মানুষ মিলে একটা তোলাবাজকে তার যোগ্য জবাব দিয়েছে। আমার কোনো পঞ্চায়েত সদস্য ওখানে ছিলেন না। পুরো ঘটনা ঘটিয়েছে এলাকার সাধারণ মানুষ, যারা ওই তোলাবাজ হাতে তোলা দিতে দিতে নাজাল হয়ে গেছে, তারাই তার প্রতিবাদ করেছেন। 25 মাস পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। জেলা সভাপতি ফিরেছেন জেলায়। এরই মধ্যে বীরভূমে তৃণমূলের কর্মী সভা। সেখানে হুঁশিয়ারি সুর জেলা সভাধিপতি কাজল শেখের। নাম না করে টার্গেট করলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কেরিম খানকে। পাল্টা কেরিমও সুর চড়িয়েছেন। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলে কোনো আপত্তি নেই, কিন্তু তার ঘনিষ্ঠদের একাংশের বিরুদ্ধে কি ক্ষোভ রয়েছে, এই প্রশ্নটা উস্কে দিয়েছে কাজল শেখের হুঁশিয়ারি। আমি দাবা খেলা খেলতে জানি, হাবিবরা খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি বুঝতে পেরেছিলাম তোমরা পাঁচিলে যেতে বসে আছো, তার আগে দাবার চায় চলেছে। আমি পঞ্চায়েতে 5% খেতে আসেনি, আমি নদীর পানি তুলে 5 আসিনি। লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি আমি। 2 বছর পর ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। আবার খবরে বীরভূম। এরই মধ্যে ভাইরাল কাজল শেখের হুঁশিয়ারি। নানুরে তৃণমূলের কর্মী সভা, সেখানেই সুর চড়ান জেলা পরিষদের তৃণমূল সভাধিপতি কাজল শেখ। আমি সব খেলায় খেলতে জানি, আমি দাবা খেলা খেলতে জানি, হাবিবরা খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি বুঝতে পেরেছিলাম তোমরা পাঁচিলে যেতে বসে আছো, তার আগে দাবার চায় চলেছে। আমি পঞ্চায়েতে 5% খেতে আসেনি, আমি নদীর পানি তুলে 5 আসিনি। লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি আমি। অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে, টাঙ্গা নিতে এসো না, আমি চুল করে বসে নাই। অনেকে বলছেন কাজল শেখ কারো নাম না করলেও এটা কার্যত স্পষ্ট যে তার নিশানায় কেরিম খান, যিনি অনুব্রতর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। গরু পাচার মামলায় এই কেরিমেরও নাম জড়ায়, তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আমি দাবা খেলা খেলতে জানি, হাবিবরা খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি পঞ্চায়েতে 5% খেতে আসেনি, আমি নদীর পানি তুলে 5 আসিনি। কে কি বলছে আমরা জানি না, তবে বীরভূম অভিভাবকহীন ছিল। বীরভূম অভিভাবক ফিরে পেয়েছে। আবার সংগঠনটা একটা জায়গায় দাদা আনবেন। দাদা যা নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ পালন করব। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কারো নির্দেশে চলি না, একমাত্র কেষ্টমণ্ডল ছাড়া। দায়িত্ব কে কি পেয়েছে না পেয়েছে আমি কি করবো, সে দায়িত্ব পেতেই পারে, একসঙ্গে নাও থাকতে পারি। অথবা আমাদের মধ্যে যে বিরোধ বা দ্বন্দ্ব এই ধরনের কিছু নেই। সবাই মিলে একসঙ্গে চলো, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সবাই কোর কমিটি এখন থাকছে, সবাই মিলে চলবো। তার মানে কি সবাই একসঙ্গে চলবো। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।